যা প্রাণীবিদ্যা প্রথম অধ্যায়ে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের প্রথম ক্লাসটা রেকর্ডিং ভালো হয়নি, তাই জুমে আবার রেকর্ড করছি। এই যে প্রাণীর বিভিন্নতা বলতে সাধারণত কি বোঝানো এবং শ্রেণীবিন্যাস। এই যে প্রাণীর বিভিন্নতা, এটা হচ্ছে এই যে ধরো আমরা এক জায়গায় ধরো 5 জন বা 6 জন মানুষ আছে, এদের মধ্যে দেখো এরা বিচিত্র ধরনের। ধরো কেউ হয় একটু মোটা, চিকন, দেখতে এক এক রকম, এক একজন এক এক রকম। তার মানে কি একই রকম স্পেসিস এর মধ্যেও কি কত রকম পার্থক্য। সেটা মানুষ হতে পারে, ধরো গরু, পাশাপাশি যদি 5টা 10টা গরু থাকে, এদের মধ্যে বিভিন্নতা আছে না? এই যে বিভিন্নতা, এরপরে কি হয়, ধরো একটা জায়গায় যে কত ধরনের স্পেসিস থাকে, কত রকম মানুষ, গরু, ছাগল, আরো এমনি ছোটখাটো অনেক ধরনের প্রাণী আছে। আপনি একটা জায়গায় বিভিন্ন রকম প্রাণী বসবাস করে। আবার এই যে আমরা দেখি যে সব জায়গার ইকোসিস্টেম কিন্তু সমান না। ধরো বাংলাদেশের সুন্দরবনের যে ইকোসিস্টেমের সাথে যদি আমরা অন্য জায়গা ধরো মরুভূমি তুলনা করি, আমাজন তুলনা করি, বা বরফ অঞ্চল ওগুলো তুলনা করি, তার মানে এক এক জায়গায় ইকোসিস্টেমটা এক এক রকম। এই এক এক রকম হওয়ার কারণে কিন্তু এক এক অঞ্চলে এক এক রকম প্রাণী, উদ্ভিদ এগুলো গ্রো করে। এই যে প্রাণীর বিভিন্নতা, এটার উপর ভিত্তি করে এই যে এখান থেকে ডেফিনেশনটা কি বলছে, যে পৃথিবীর জল স্থল, এই পৃথিবীর জল স্থল, আচ্ছা, আমি মার্কার নিয়ে নিচ্ছি, যে জল স্থল ও খেসর প্রাণীর মধ্যে দেখবো যে জিনগত বৈচিত্র্য আছে, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তু সংস্থানগত। মানে জিনগত হলো এই যে জিনের কারণে আমরা এক একজন এক এক রকম। এবং প্রজাতিগত বৈচিত্র্য কি, এক জায়গায় শুধু মানুষের বসবাস করে না, গরু ছাগল সহ থেকে শুরু করে আর অনেক কিছু বসবাস করে। মানে প্রজাতি, ভিন্ন ভিন্ন প্রজাতি আছে। আর বাস্তু সংস্থান বলতে কোনটা বুঝালাম আমরা, যে এই যে এখন বাংলাদেশের এক এক জায়গায়, যে বাংলাদেশে ধরো আমরা সুন্দরবনের কথা চিন্তা করি, সুন্দরবনে যে এরকম প্রাণীগুলো পাওয়া যায়, তো তুমি যদি এটা যে উদ্ভিদ পাওয়া যায়, তুমি যদি মরুভূমির কথা চিন্তা করো, তাহলে মরুভূমির ওগুলো পাওয়া যাবে। বা তুমি যদি অস্ট্রেলিয়ার কথা চিন্তা করো, বা তুমি যদি আর্কটিকের অঞ্চলের কথা চিন্তা করো, অ্যান্টার্কটিক অঞ্চলের কথা চিন্তা করো, কারণ এক এক জায়গার কি তোমার ইকোসিস্টেম এক এক রকম না। ইকোসিস্টেম মানে কি, লিভিং এবং নন লিভিং এর মধ্যে সম্পর্ক একটা জায়গায়। লিভিং এবং নন লিভিং, লিভিং তো আমরা বুঝি প্রাণী, আর নন লিভিং মানে কি, যে তোমার সানলাইট হতে পারে, এয়ার হতে পারে, তো এগুলার সাথে ময়েশ্চার হতে পারে, আর্দ্রতা হতে পারে। এগুলা এক এক জায়গায় এক এক রকম হওয়ার কারণেই কিন্তু এক এক জায়গায় এক এক রকম প্রাণী, উদ্ভিদ এগুলো বসবাস। তাহলে এইরকম যে বিচিত্রতা দেখা যায় এই 3 রকম, যে জিনগত, প্রজাতিগত এবং বাস্তু সংস্থানগত দেখা যায়, এটাই হচ্ছে প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য। তাহলে আর এই ভিতরে লেখাগুলো একবার দুবার একটু রিডিং করলেই হবে। এই প্রাণীর বিচিত্রতার যে প্রকারভেদ, এই যে আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম, এটার উপর ভিত্তি করে কি এই প্রাণীর বৈচিত্র্য, এটা 3 ধরনের। একটা হলো জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তু সংস্থানগত বৈচিত্র্য। তাহলে জিনগত বৈচিত্র্য আমরা কি বললাম, যে একই মানুষ, দেখা যায় যে আমাদের এই এই অঞ্চলের মানুষ, আমরা আমরা দেখতে যে রকম, তুমি আফ্রিকা যাও, আফ্রিকার অঞ্চলের মানুষকে দেখতে একই রকম হবে? একই রকম হবে না। তুমি যদি ইউরোপ অঞ্চলে যাও, সেখানকার মানুষ দেখতে কি একই রকম হবে? একই রকম হবে না। কারণ তারপর হচ্ছে তুমি সাপোজ ধরো পাকিস্তানের গুলোই দেখবা, ইরানের গুলোই দেখবা, কিরকম দৈহিক গঠন। তার মানে এই যে জিনগত বৈচিত্র্য এটা। আর প্রজাতিগত বৈচিত্র্য, সেটা আমরা বললাম যে তোমার যদি এই একই জায়গায় দেখা যায় যে আমাদের বিভিন্ন রকম প্রজাতি থাকে, বিভিন্ন রকম রকম প্রজাতি থাকে, তার মানে এদের মধ্যে যে বৈচিত্র্য, তাহলে সেটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। এবং বাস্তু সংস্থানগত বৈচিত্র্য, সেটাও আমরা বললাম যে ইকোসিস্টেমের তারতম্য আছে অঞ্চল ভেদে। এখানে আরো কিছু পড়ার আছে, যেমন হচ্ছে কি প্রাণীবিদ্যার জনককে, এই যে অ্যারিস্টটল, এর পড়াটা এটা মনে রাখতে হবে। আর উনি কি করছেন, প্রাণীদেরকে 2টা ভাগে ভাগ করছেন। একটা হলো লাল রক্তযুক্ত প্রাণী, ওদেরকে বলছে ইনাইমা, এবং লাল রক্তবিহীন যে প্রাণী অমেরুদণ্ডী, এদেরকে বলছে অ্যানাইমা। পরবর্তীতে এই যে মেরুদণ্ডী যারা আছে, আমরা এই ইনাইমাকে আরো 2টার উপর ভিত্তি করছে, তাদের প্রজনন কি রকম সেটার উপর ভিত্তি করে আরো 2টা অংশে ভাগ করলো। একটা হলো ডিম্বজ, একটা হচ্ছে জরায়ু। ডিম্বজ মানে হচ্ছে কারা, মানে যারা হলো ডিম দেবে, ডিম। আর জরায়ুজ মানে হচ্ছে কি যারা বাচ্চা প্রসব করে। হ্যাঁ, তাহলে উদাহরণটা মনে রাখতে হবে, যে কারা ডিম দেয়, মাছ, সরিষা,
আর হচ্ছে জরায়ু হলো কারা, যারা সন্তান প্রসব করে, এই যে স্তন্যপায়ী, এই জিনিসগুলা মনে রাখবা। এরপর দেখো প্রাণীর বৈচিত্র্য গেল। এরপরে আমরা হিডিং এ দেখলাম যে, হিডিং এ কি দেখলাম আমরা, যে প্রাণীর বৈচিত্র্য ও এই যে শ্রেণীবিন্যাস। এখন দেখো, এই শ্রেণীবিন্যাস করার জন্য কিসের উপর ভিত্তি করে আমরা শ্রেণীবিন্যাস করতে পারি? দেখো এই যে এখানে মোটামুটি 16টা পয়েন্ট আছে, 16টা পয়েন্টের উপর ভিত্তি করে কি এই প্রাণীর শ্রেণীবিন্যাস করা যায়। তবে এই শ্রেণীবিন্যাস গুলোর মধ্যে, এটার মধ্যে শুধুমাত্র অনেক সময় সংগঠনের মাত্রার উপর ভিত্তি করে, বা প্রতিসাম্য, বা ভ্রূণ স্তর, বা সিলুম, বা নটকট, এগুলো মাঝে মধ্যে রিটেনে হয়তো বা মাঝে মধ্যে একটু দেয়। কিন্তু মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো হচ্ছে তোমার ইয়ার জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। মাঝে মধ্যে সিলেবাসের ভিত্তিতে, এই কয়েকটা সিলেবাসের ভিত্তিতে দিতে পারে, প্রতিসাম্যের ভিত্তিতে মাঝে মধ্যে রিটেনের একটু আসে, সংগঠনের মাত্রার উপরও কি মাঝে মধ্যে দু একটু আসে। তারপর হচ্ছে এই যে নটকট, এটা মাঝে মধ্যে দু একটু আসে। হ্যাঁ, বাকিগুলা হচ্ছে এমসিকিউর জন্য। এগুলা মানে ভালোভাবে দেখতে হবে সবগুলা। এখন দেখো দেহের আকার উপর ভিত্তি করে, এটা তো আমরা বুঝি যে কিছু হলো ক্ষুদ্র, ক্ষুদ্র, যেটা কোনো বীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, এটাকে বলা হয় কি আণুবীক্ষণিক। আর যারা বড় দেখা যায় ওটাকে বলা হয় কি তোমার বৃহত্তম প্রাণী, মানে মাইক্রো আর ম্যাক্রো। তা এখানে জাস্ট কি মাইক্রো মাইক্রো কি এগুলো সবাই বুঝে, শুধু এখানে মনে রাখার বিষয় হচ্ছে এক্সাম্পল গুলা। তাহলে মাছের ফুলকায় যে জীবাণুটা থাকে তোমার ট্রাইকোজিনা, আর হচ্ছে বৃহত্তম প্রাণী একটা গিনিপিগের সাইন্টিফিক নামটা মনে রাখবা। এবার সংগঠন মাপ, সংগঠন মাত্রার উপর ভিত্তি করে চার ধরনের। এই যে দেখো কোষ, যে কোষ, টিস্যু, অঙ্গ, আর ওটা হচ্ছে কি তন্ত্র। তো কোষ, এই যে এই চারটার মধ্যে একটা কি রিলেশন আছে। এই যে কোষ, আমরা জানি একাধিক কোষ মিলে কি হয়, টিস্যু ফর্ম করে। আবার একাধিক টিস্যু মিলে কি ফর্ম করে, অঙ্গ ফর্ম করে। আবার একাধিক অঙ্গ মিলে কি হয়, তন্ত্র গঠন করে। তো সেক্ষেত্রে তোমাকে এখানে ডেফিনেশন গুলোর পাশাপাশি তোমাকে কোন পর্ব, কোন পর্বে পাওয়া যায় সেই বা দেখা যায়, সেই পর্বগুলোর নামও মুখস্থ রাখতে হবে। সেটা এখানে দেখো, তার মানে আমরা কোষীয় মাত্রার গঠনে আমরা ডেফিনেশনটা কি বলতে পারি, দেখো, যে দেহ গঠন কিছু সম্মিলিত কোষ, কিছু কোষ সম্মিলিত একত্রিত হয়ে একটা নির্দিষ্ট কাজের জন্য বিশেষায়িত হয়, সেই ধরনের দেহ গঠনটাকে আমরা কি বলবো, কোষীয় মাত্রার গঠন বলি। যেমন হচ্ছে কি আমরা যে 9টা পর্ব জানি, 9টা পর্বের প্রথমটাই হচ্ছে কি তোমার কোষীয় মাত্রার গঠন। আর টিস্যু হলো কোনটা, যে সদৃশ একাধিক কোষ মিলে যদি একটা অভিন্ন কাজের জন্য যেটা ফর্ম করবে সেটা হচ্ছে কি টিস্যু। তাহলে পরিফেরার পরেরটা হচ্ছে নিডারিয়া, আর টিস্যুর পরে হচ্ছে তোমার অঙ্গ। তার মানে একাধিক অঙ্গ মিলে যেটা ফর্ম করবে, ফর্ম করে করবে, ওটাকে বলে আমরা অঙ্গ। এবং সেটা হচ্ছে প্লাটিহেলমিনথেস। পাশাপাশি এই যে চক্ষুবিন্দু, প্রোবসিস, জননাঙ্গ, এই এক্সাম্পল গুলো খুবই গুরুত্ব, এক্সাম্পল গুলো মনে রাখতে হবে। প্রোবসিস মানে হচ্ছে এই যে আমাদের ধরো মস্তিষ্ক, এখানে যে কিছু নালিকা আছে, হ্যাঁ, যেমন নাক, কলবিলের এখানে কিছু নালিকা আছে, এই নালিকা গুলা, এগুলাকে বলা হয় প্রোবসিস। আরেকটা হচ্ছে তন্ত্র। এই তন্ত্র মানে হচ্ছে, তার মানে এই যে একাধিক অঙ্গ যখন একত্রে কাজ করবে, যেমন আমরা জানি যে আমাদের ধরো পুষ্টিক তন্ত্র আছে, একাধিক অঙ্গ মিলে যেটা গঠন করে, যে মাত্রার গঠন, সেটাকে বলা তন্ত্র মাত্রার গঠন বলা হয়। তাহলে এটা কোন পর্বের প্রাণীতে দেখা যায়? এটা সাধারণত নেমাটোড পর্বের প্রাণীতে দেখা যায়। এবং এই লাস্টের এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, এই লাইনটা মনে রাখবে। এই মাত্রার গঠন সর্বপ্রথম আবির্ভূত হয়েছে নেমাটিয়া নামক সামুদ্রিক প্রাণী গোষ্ঠীতে। তার মানে দেখো, এটার মধ্যে কিন্তু মনে রাখা একদম সহজ। তুমি যদি ওই যে 9টা পর্ব সিরিয়ালি মুখস্থ রাখো, তাহলে কিন্তু খুব সহজেই এক্সাম্পলটা সিরিয়ালি আছে। যে প্রথমটা কোষ হচ্ছে পরিফেরা, পরিফেরা, এরপরে হচ্ছে টিস্যু হচ্ছে পরিফেরার পরের পর্বই ইন্টারিয়া, তারপর হচ্ছে অঙ্গ হচ্ছে নিডারিয়ার পরের পর্বই প্লাটিহেলমিনথেস, আর আর হচ্ছে তন্ত্র হচ্ছে এরপর হচ্ছে নেমাটোড। তাহলে নেমাটোডা থেকে একদম করোনাটা পর্যন্ত বাকি সবগুলাতেই তন্ত্র দেখা যায়। মানে খুব সহজে মনে রাখতে পারবে। আর হচ্ছে পর্বগুলাও সিরিয়ালি মনে রাখবে। এই দেখো জীবন পদ্ধতি, জীবন পদ্ধতির উপর ভিত্তি করে এগুলো শুধু কি বলে এটাকে এমসিকিউর জন্য। এই জীবন পদ্ধতির উপর ভিত্তি করেও কিন্তু তোমার কয়টা ভাগে ভাগ করলো, চারটা ভাগে ভাগ করলো। একটা হলো মুক্তজীবী। মুক্তজীবী মানে কি স্বাধীনভাবে চলাফেরা করে, হ্যাঁ, কারো কাছে যায়ও না, আসো। তাহলে এটা এক্সাম্পল হচ্ছে কি কবুতর। আর পরজীবী তো আমরা বুঝি যে মানে কারো ধরো বডিতে বাস করবে এবং সেখান থেকে পুষ্টি দ্রব্য গ্রহণ করবে।
হ্যাঁ, যেমন কি যকৃৎ কৃমি, যকৃৎ কৃমি কি আমাদের শরীরে বসবাস করে এবং সেখান থেকে কি পুষ্টি দ্রব্য গ্রহণ। আর হচ্ছে মিথজীবী মানে কি, মিথজীবী মানে হচ্ছে সিম্বায়োটিক রিলেশনশিপ, হচ্ছে যে যেখানে যে দুজনের মধ্যে রিলেশনশিপটা, সেখানে দুইজন দুজনের দ্বারাই কি উপকৃত হয়। যেমন এখানে এক্সাম্পল আছে তোমার ক্লোরোহাইডা এবং জুক্লোরেলা। এই ক্লোরোহাইডা এবং জুক্লোরেলা, আমরা জানি যেহেতু ক্লোরোরেলা এরা হচ্ছে এখানে পিগমেন্ট থাকে, তারা খাদ্য তৈরি করে। তার মানে এ কি করে, এই খাদ্য তৈরি যে র ম্যাটেরিয়ালস গুলা এ সাপ্লাই দেয় হাইড্রাটা, এবং হাইড্রা আশ্রয়ও দেয়। আর এই খাদ্য তৈরি করে পরে দুজন ভাগাভাগি করে, যেভাবে দুজন দুজনের উপকার করে। এই ধরনের সম্পর্ক গুলোকে আমরা বলি কি মিথজীবিতা বলি। তারপর হচ্ছে তোমার সহজীবী প্রাণী। দুইটা প্রাণী একত্রে বসবাস করে, কিন্তু কেউ কারো দ্বারা কেউ কারো উপকার না করলেও কি করে না, কেউ কারো ক্ষতিও করে না। এই ধরনের হলো কি তোমার সহজীবী, যে তোমার মতো তুমি আমার মতো আমি। তাহলে এই এক্সাম্পলটাও কি মনে রাখতে হবে। এরপরে দেখো, এখানে আছে, এরপর আছে যে 4 নাম্বার হলো ক্লিভেজ ও ভ্রূণীয় বিকাশ। ক্লিভেজ, ক্লিভেজ মানে কি বিভাজন। কার বিভাজন? ক্লিভেজ হচ্ছে তোমার জাইগোটের বিভাজন। জাইগোট, আমরা জাইগোট কিভাবে তৈরি করে ফর্ম হয়, আমরা জানি যখন যৌন জননের সময় এটা মেল গ্যামেট ফিমেল গ্যামেট যে প্রক্রিয়ায় একত্রিত হয়, মিলিত হয়, ওই প্রক্রিয়াটাকে বলে নিষেক। একত্রিত হওয়ার পরে, মানে একত্রিত হওয়ার পরে ধরো এটা যদি একটা হয় মেল গ্যামেট, এটা যদি হয় একটা ফিমেল গ্যামেট, তাহলে এই দুইটা একত্রিত হয়ে যেটা ফর্ম করে ওটাকে আমরা জাইগোট বলি। আর, দুইটা একত্রিত হওয়ার বিষয়টা ওটা হচ্ছে নিষেধ। তো এখানে যে তাহলে আমরা কি দেখলাম, জাইগোটের যে বিভাজন ওটা হচ্ছে ক্লিভেজ। এখানে আরো দুটা টার্ম আছে, ধরো এই যে হলোব্লাস্টিক এবং মেরোব্লাস্ট। হলোব্লাস্টিক এবং হলোব্লাস্ট এবং মেরোব্লাস্ট হয়। এখন ধরো যদি জাইগোটে যদি, মানে সম্পূর্ণ বিভাজন আর কি, এই জাইগোটে যদি এই পুরো অংশ ধরে, ধরো ধরো এটা একটা জাইগোট, এই জায়গাটা যদি পুরো অংশ ধরে যদি আমার বিভাজনটা হয়, তাহলে সেই বিভাজন সেটা হচ্ছে আমার হলোপ্লাস্টিক। আর মেরোপ্লাস্টিক হলো কোনটা, ধরো আংশিক অংশ, ধরো শুধু এটার, শুধু যদি এই অংশে যদি বিভাজন হয়, তাহলে এটাকে আমরা বলবো কি মেরোপ্লাস্ট। আর এখানে আরেকটা কথা আছে যে ভেজিটাল পোল এবং এনিম্যাল পোল। ধরো এই যে এটা যদি ইয়া হয়, কি বলে এটাকে, এখানে আচ্ছা, ধরো এটা যদি তোমার কোষ হয়, জাইগোট হয়, তাহলে এখানে ধরলাম, এখানে যদি নিউক্লিয়াস থাকে আর এখানে যদি তোমার যে কুসুম থাকে, তাহলে যে প্রান্তে তোমার নিউক্লিয়াস থাকে ওটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে অ্যানিমেল ফোল। আর যে প্রান্তে কুসুম থাকে তোমার, ওটাকে বলা হচ্ছে কি তোমার ভেজিটাল ফোল। কারণ এই প্রান্তে ধরে এটা যদি কুসুম হয়, এখানে কুসুম থাকে, তাহলে এই প্রান্তে এটাকে বলে ভেজিটাল ফোল। আর যে প্রান্তে নিউক্লিয়াস থাকে ওটাকে বলা হয় কি অ্যানিমেল ফোল। এগুলো দু একবার দেখবা, দেখলে হয়ে যাবে। তাহলে এই ক্লিভেজের পরিস্ফুটন কিভাবে, ক্লিভেজে কিভাবে ডেভেলপ হয়, এটার উপর ভিত্তি করে তোমার কয়েকটা ভাগে ভাগ করা যায়। একটা হলো ভ্রূণীয় কি কোষের ভবিষ্যৎ পরিস্ফুটন, বাংলা পড়ো ভেদা। তাহলে এটার উপর ভিত্তি করে তোমার দুই রকম, একটা অনির্ধারিত ক্লিভেজ, একটা নির্ধারিত ক্লিভেজ। অনির্ধারিত ক্লিভেজ বলতে কি, ধর এখানে এই যে বিভাজনের ফলে যে অনেক কোষ হয়, অনেক কোষ হয়, এখন এই কোষের ভাগ্য যদি নির্ধারিত থাকে যে এইটা, এই কোষটা থেকে, ধরো এই যেখানে যদি নির্ধারিত থাকে, এই যে ক্লিভেজ দেখো, এই কোষটা থেকে অমুক অঙ্গটা তৈরি হবে, বা এটা অমুক জিনিসই তৈরি হবে, এটা যদি ফিক্সড হয় তাহলে ওটাকে বলে নির্ধারিত ক্লিভেজ। আর যদি হয় যে, মানে ধরো এই কোষগুলা কোনটা তৈরি হবে এটা নির্দিষ্ট না, মানে যে কোনোটাই তৈরি হইতে পারে, তাহলে ওটাকে বলা হয় কি তোমার অনির্ধারিত ক্লিভেজ। একাধিক কোষ আছে ব্লাস্টোমিয়ার, মানে যে কোষগুলোকে ব্লাস্টোমিয়ার বলা হয়, এই কোষগুলোকে কি বলা হয় ব্লাস্টোমিয়ার বলা হয়। তাহলে এই দেখা যায় এখন এই যে ব্লাস্টোমিয়ার, এই ব্লাস্টোমিয়ার থেকে কি উৎপন্ন হবে, এই প্রতিটা ব্লাস্টোমিয়ার থেকে কি উৎপন্ন হবে আমি জানি না, কোন অঙ্গনটা তৈরি হবে সেটা আমি জানি না, তাহলে সেটাকে বলা হয় অনির্ধারিত ক্লিভেজ। আর যদি হয় যে নির্দিষ্ট, যে এটা এই ব্লাস্টোমিয়ার থেকে, ব্লাস্টোমিয়ার মানে কি কোষ গুলা, এই কোষ গুলাকে ব্লাস্টোমিয়ার বলা হয়। তাহলে এই যে ব্লাস্টোমিয়ার থেকে অমুক অঙ্গ তৈরি হবে, তাহলে এটা নির্দিষ্ট, তাহলে ওটাকে বলা হয় কি নির্ধারিত ক্লিভেজ। এবং বিভাজন তলের উপর, বিভাজনটা কিভাবে হয়, সেই বিভাজন তলের উপর ভিত্তি করেও কিন্তু বিভাজন, বিভাজন তলের উপর, তলের উপর ভিত্তি করেও কিন্তু এই যে এই কি বলে, এটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, অরিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয়, শোরপিল, তিনটা ভাগে ভাগ করছে। বিভাজন তল, বিভাজিত কিভাবে বিভাজিত হয়, এই যে দেখো অরীয় বিভাজন। অরীয় বিভাজনটা তাহলে কিভাবে বিভাজিত? এই যে ধরো যে জায়গাটা সবসময় সুষম,
অরিব্যবহার। ধরো এই যে এখানে যদি হয় অরিয়, যদি প্রথমে এই যে এইভাবে একটা বিভাজন হইলো, এরপর আবার কি হইলো, আবার এভাবে হইলো, তখন এভাবে হইলে কি হয়, এই তার মানে চারটা দেখতে কি একই রকম। হ্যাঁ, এবার আবার যদি এভাবে হয়, চারটা দেখতে কিসের মতো হবে, একই রকম হবে। তাহলে এই যে বিভাজন গুলা আরো হতে পারে, এই বিভাজন গুলাকে বলা হয় কি অরীয় বিভাজন, এভাবে। এরপর তোমার দ্বিপার্শ্বীয়। দ্বিপার্শ্বীয় দেখো এখানে দ্বিতীয় বিভাজন পর্যন্ত অরীয় হয়, কিন্তু তৃতীয় হলো মধ্যরেখা বরাবর। ধরো এই যে দ্বিতীয় বিভাজন, আমরা জানি, ধরো এ একটা কোষ, অবিভাজন কি ছিল, এ একটা, এটা থেকে পরবর্তীতে এইভাবে বিভাজন হয়েছে, এভাবে বিভাজন হয়ে কি উৎপন্ন হইলো, এই যে এখান থেকে বিভাজিত হয়ে তোমার এই যে ধরো এ একটা হইলো, এ একটা হইলো, পরবর্তীতে কি হইলো আবার, আবার এই যে মাঝখান বরাবর আবার মাঝখান বরাবর বিভাজিত হইলো, মাঝখান বরাবর বিভাজিত হয়ে আবার চারটা হলো। তখন এইভাবে দুইটা বিভাজন হলো, এই চারটা আমি আর লিখলাম না এখানে, হইলো, হওয়ার পরে এই ধরলাম এটাই চারটা হইলো। এরপরের বিভাজনটা যদি এই মধ্যরেখা বরাবর এভাবে হয়, তাহলে এই যে তোমার বিভাজনটা, এটাকে বলা হয় কি দ্বিপার্শ্বীয়, মানে দ্বিতীয় বিভাজন পর্যন্ত হবে অরীয়, মানে এরকম। এরপর মাঝখানে এরপর পরের বিভাজনটা যদি হয় এরকম মধ্যরেখা বরাবর, তাহলে তোমার এই যে মধ্যরেখা বরাবর অনুপ্রস্থ ভাবে বিভাজিত হয়, তাহলে তোমার এই যাকে বলা হয় দ্বিপার্শ্বীয় বিভাজন করলে দুই সারির কোষ তৈরি হয়, যেমন হলে কি কোঅর্ডিনেটে এটা দেখা যায়। এরপর সোর্স বিল। সোর্স বিলে কি, একই এরকম দ্বিতীয় বিভাজন পর্যন্ত ওরিও, মানে আগের মতোই, যে ধরো একটা হইলো, একটা থেকে এই যে এইভাবে এইভাবে মাঝখান বরাবর বিভাজিত হইয়া পরে কি হইলো, এরকম দুইটা হইলো আগের মতোই, এই দুইটার আবার মাঝখান বরাবর বিভাজিত হবে, এই মাঝখান বরাবর বিভাজিত হবে, হয়ে আবার কি হইলো, এখান থেকে কয়টা হইব, চারটা হবে। এখানে আটটা সমস্যা, তো যেন একই রকম দেখা যায় না, এগুলো সব একই রকম হবে, এই এটার উপর ইয়ে করার সমস্যা, এটা একই রকম হলো। তাহলে এখানে এই যে এটা হয় কিসের মধ্যে, ধরো এরকম করে বিভাজিত হইলো, হওয়ার পরে তাহলে এই পাশে এরকম কতগুলো ব্লাস্টোমিয়া তৈরি হইলো, আবার একইভাবে কি এই পাশে ওই যে অ্যানিমেল পোলের এখানে কিছু কিছু কি ব্লাস্টোমিয়ার এভাবে বিভাজনের মাধ্যমে তৈরি হলো। তৈরি হওয়ার পরে পরের বিভাজনটা যদি এই যে এই ব্লাস্টোমিয়ার গুলা, ভেজিটাল পোলের ব্লাস্টোমিয়ার গুলো যদি এই দিকে যায়, আবার এই দিকের ব্লাস্টোমিয়ার গুলো যদি এই দিকে যায়, তার মানে তাদের স্থানচ্যুতি হবে। মানে প্রথমে বিভাজন হলো, বিভাজন হলো, দ্বিতীয় বিভাজন হলো, হওয়ার পরে এই যে কোষগুলো তৈরি হলো, মানে এটাকে বলে এনিমেল পোল, এটাকে বলে ভেজিটাল পোল। এরপরে যদি হয় যে বিভাজনটা এমন ভাবে হয় ঘূর্ণন বিভাজন, যে এখানকার ভেজিটাল পোলের ব্লাস্টোমিয়ার গুলো এদিকে যায়, আবার এনিমেল পোলের ব্লাস্টোমিয়ার গুলো এদিকে যায়, তার মানে এটা একটা ঘূর্ণন না, এটা একটা ঘূর্ণন। এই জন্য এই বিভাজনটাকে বলা হয় কি সর্পিল বিভাজন, সর্পিল ক্লিভেজ বলা হয়, মানে স্থানচ্যুতি ঘটে। তাহলে এটা কোথায় দেখা যায়, অ্যানেলিডে এবং মলাস্কাতে দেখা যায়। এরপরে দেখো যে ভ্রূণ স্তর। আমাদের ভ্রূণ মানে কি, ওই যে একটু আগে দেখালাম জাইগোট, জাইগোটটা যখন আরো বিভাজিত একটু ডেভেলপমেন্ট হয়, একটু বৃদ্ধি হয়, বৃদ্ধি হয়ে কি তৈরি করে, ভ্রূণ তৈরি করে। আচ্ছা, এই যে ভ্রূণ তৈরি করলো আমরা দেখলাম, সেখানে অরিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় হয়, সর্পিল ক্লিভেজ হয়, অনেক কোষ, অনেক কোষ এরকম বিভাজন হয়ে কি করে, সেখানে তার ভিতরে প্রচুর কোষ কি, প্রচুর কোষ উৎপন্ন করে, প্রচুর কোষ উৎপন্ন করে, উৎপন্ন করার পরে এক পর্যায়ে তারপরে এবার থাকে একটা একটা পর্যায়ে কিন্তু এই কোষগুলো সারিবদ্ধভাবে অবস্থান নেয়। কোষগুলো কি করে, সারিবদ্ধভাবে অবস্থান নেয়, তার মানে স্তর তৈরি করে। ওই স্তরগুলা কিছু আছে দ্বিস্তরী, কিছু আছে কি ত্রিস্তরী। এই যে আমরা এই ছবির দিকে তাকালে আমরা বুঝি, এই যে এখানে দেখো কয়টা স্তর আছে, এই যে বাইরের এই একটা স্তর, হলুদ একটা স্তর, এই সাদা একটা স্তর, তারপর হচ্ছে কি এই একটা স্তর। এখানে এই কোষগুলা সারিবদ্ধভাবে অবস্থান করে এই তিনটা স্তর তৈরি করে, কোথাও তিনটা, কোথাও কি দুইটা। তাহলে আমরা তিনটাটা দেখি, এই যে বাইরের যে স্তর এটাকে বলে একটোডার্ম, বাইরের একটো, মানে বাইরে একদম সুপারফিসিয়াল। তারপরে হলো একদম ভিতরে যেটা, এটাকে বলে অ্যান্ডো, এটাকে বলে কি একটো, একটো, এসিটিও, এটাকে বলা হয় একটো, আর এটাকে বলা হয় কি ই এন ই ও। তাহলে এবার সবচেয়ে বাইরে এটাকে বলা হয় কি হলুদ, এটাকে বলে অ্যাক্টোরা, আর এটাকে বলা হয় কি অ্যান্ড্রো। আর অ্যাক্টো এর অ্যান্ড্রো মাঝখানে যে লেয়ার,
এটাকে বলা হয় কি মেসো। মেসো মানে মিডল, মাঝখানে, মানে মেসো ডার্ম, ডার্ম মানে লেয়ার। তাহলে একটোনাম, অ্যান্ড্রোনাম, আর হলো মাঝখানেটা হচ্ছে কি সাদা, এটা হলে মেসোডার্ম। তার মানে কিছু প্রাণীতে এরকম ত্রিস্তরী, আবার কিছু প্রাণীতে এই যে মাঝখানের মেসোডার্ম যেটা, এটা থাকে না। এই যে এখানে সাদাটা নাই, হলুদটা আর হইলো এই যে গোলাপিটা, মাঝখানে সাদাটা নাই। তাহলে এই মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এখন এই ফাঁকা জায়গাটা কি হয়, এখন তরল পদার্থ পূর্ণ থাকে, যেটাকে জেলিন নেই, ওটাকে বলা হয় মেসোগ্লিয়া বলা হয়। এই যে এখানে এই সাদা অংশে, এখানে কি, এটাকে বলা হয় কি, এখানে যে জেলিন নাই থকথকে পদার্থ থাকে, এটাকে বলা হয় মেসোগ্লিয়া। তার মানে দেখো এখানে লেয়ার কয়টা, দুইটা, এ একটা লেয়ার, একটো, আর সবচেয়ে ভিতরের অ্যান্ড্রো, মাঝখানে কিন্তু ওই মেসোডার্ম নাই। মেসোডার্মের পরিবর্তে মেসোগ্লিয়া থাকে। তার মানে কিছু উদ্ভিদের নিম্ন শ্রেণী, যেমন হাইড্রাতে, হ্যাঁ, ইন্টারিয়াতে, তো ওখানে এই দ্বিস্তরী এই ভ্রূণ দেখা যায়। আর হলো অ্যাডভান্স যেগুলো, সেখানে কি ত্রিস্তরী দেখা যায়। তাহলে কোন পর্বে দেখা যায়, নিচের পর্বে হাইড্রাতে, এটা মনে রাখতে হবে। এরপর হচ্ছে তোমার কি, এরপরের বাকিগুলাতে তোমার এর পরের গুলা থেকে হলে তোমার ত্রিস্তরী, এগুলা, এটা দেখবা। তারপর হচ্ছে এর পার্থক্যটা দেখবা, এটা নতুন ভাবে পড়ানোর কিছু নাই। এখানে একটা কথা আছে যে এই নেমাটোসিস, এটা অনেকে বুঝবা না। এই নেমাটোসিস এটা তুমি যখন প্রাণীবিদ্যা দ্বিতীয় অধ্যায় পড়বা, তখন সেখানে দেখবা যে হাইডার, হাইডার এমন একটা অঙ্গ আছে যেটার মাধ্যমে সে শিকার ধরে, ওই অঙ্গটাকে বলা হয় নেমাটোসিস। আর এটা হলো নিম্ন শ্রেণীর, কিন্তু এই যে উপরে গুলো দেখো 30 শ্রেণীতে কিন্তু এটা নাই। এরপরে দেখো যে প্রতিসাম্য। এই প্রতিসাম্য হলো, এই যে দেখো প্রাণীদেরকে যদি আমরা মধ্যরেখা বরাবর তলের দুই পাশে আমরা বিভক্ত করি, হ্যাঁ, তখন ওটাকে আমরা বলি কি প্রতিসাম্য। প্রতি সাম্য মানে সবার, প্রতি অংশ সমান, এমন ভাবে ভাগ করবো যে যার প্রতি অংশ কি হবে, সমান হবে। এখন এই প্রতিসাম্যটা কয়েকটা ভাগে ভাগ করা যায়। এটা গোলীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য, দ্বিঅরীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এখন দেখো গোলীয় প্রতিসাম্য, এটা হলো নাম, মানে আমি যে প্রতিসাম্য করব, ভাগ করব, কাকে করব, গোলীয় করে দেখো, এই একটা গোলীয় বস্তু। এই গোলীয় বস্তুকে তুমি এই যে দেখো কেন্দ্রের মধ্য দিয়ে, এটাকে যদি তুমি এইভাবে কেন্দ্রের মধ্য দিয়ে বারবার ভাগ করো, কেন্দ্রের মধ্য দিয়ে ভাগ করো, তাহলে কি হবে তোমার, বারবার কেন্দ্রের মধ্য দিয়ে যদি অনেকগুলো অংশ বিভক্ত করো, যেমন আপেল গোল, এই মাঝখান থেকে ভাগ করলে কি সমান অনেকগুলো অংশ বিভক্ত করা যায় না, সমান অনেকগুলো অংশ বিভক্ত করা যায়। তাহলে এটাকে বলা হয় কি তোমার গোলীয়, মানে গোলাকার গোলাকে বলা হয় গোলীয়। মানে একদম কেন্দ্র বরাবর ভাগ করলে যদি অনেকগুলো অংশ ভাগ, দুইয়ের অধিক অংশ কি বিভক্ত করা যায় এবং একই রকম অংশগুলো পাওয়া যায়, তাহলে ওটাকে বলা হয় কি গোলীয়। গোলীয় কেন বলা হচ্ছে, এত বস্তুটা গোলীয়, এখানে প্রাণীটা গোলীয়। তবে এখানে এখন গোলীয় এটুকু মনে থাকবে, কিন্তু এখানে তোমার এক্সাম্পলটা মনে রাখতে হবে। এক্সাম্পল গুলা, তাহলে এক্সাম্পল তুমি মনে রাখবা কি, যে হেলিওজোয়ার এসি হে, রেডিওলারিয়ার রা, যে হেরা, এসি আর এ, হেরা বল, হেরা একটা মেয়ে, হেরাকে বলতেছে হেরা, বল বক্সের বল, হেরা বল কি, জিম, এই যে জিমনোস্ফেরার এখানে জিম, হেরা বল জিমে, এ দেখো অ্যাটমসফেরা। তুই বলছো হেরা বল জিমে এসি কেন, তুমি যদি জিমে যাও, জিমে কি যদি এসি থাকে, তাহলে কি জিম করে লাভ আছে, লাভ নাই। তাহলে ওখানে মনে রাখতে পারো যে এসি হেরা, এই যে এইটুকু হেরে রা বল জিমে, তুমি হেরা বলছো হেরা বলতো জিমে এসি কেন, মানে তোমার এই বান্ধবী হেরা জিম করতে গেছে, এখন তুমি গিয়ে দেখতেছো জিমে এসি, এখন তুমি হেরা বলতেছো হেরা বল জিমে এসি কেন। হ্যাঁ, তো যাই হোক, তাহলে এইভাবে কি এই জিনিসগুলো মনে রাখবা। এরপরে দেখো যে অরীয় প্রতিসাম্য, আর হলো গরীয় গোল, এরপর অরীয়। অরীয় তো আমরা আগে ওখানে দেখছিলাম অরীয়, তার মানে এটাও কেন্দ্রীয় অক্ষ বরাবর। এই যে এটা ধরো যদি, যে তুমি কেন্দ্রীয় অক্ষ বরাবর ভাগ করো, ভাগ করলে দেখা যায় যে এই যে গেলের চুল দেখা যায়, তিস গেলের, এই যে দেখো তুমি যদি এখন কেন্দ্রীয় অক্ষ বরাবর কি, কেন্দ্রীয় অক্ষ বরাবর ভাগ করো, তাহলে কি প্রতি যে কয়টা খন্ড তৈরি হবে, প্রতি অংশে একটা একটা করে কি গেলের চুল যাবে না, তার মানে দেখতে একই রকম লাগবে না, যে এটাকে একই রকম লাগবে। তাহলে এখানেও এক্সাম্পল গুলো মনে রাখবা, যে হাইড্রা, জেলিফিশ, সি এনিমেল। তাই এটা মনে রাখবা কি, এখানে মনে রাখবা যে সির, সি, সি মানে কি সমুদ্র আর কি বা নদী, যে সির জলে হাইড্রা, সি মানে নদী, যাই হোক, সির জলে হাইড্রা। এখানে কিন্তু মাঝখানে পরীক্ষা ছিল, সবে সি না দিয়া মেটিডিয়াম দিচ্ছিল মেডিকেলে। হ্যাঁ, মেটিডিয়াম, মেটিডিয়াম কোন ধরনের প্রতিসাম্য দেখা যায়, তাহলে অরীয় প্রতিসাম্য, এটা মনে রাখবে।
দ্বিঅরীয় কোনটা? দ্বিঅরীয় হলো এই যে দেখো এটাকে, এটাকে তুমি যদি এইভাবে এইভাবে পার্শ্বীয় তল বরাবর এই বরাবর বিভক্ত করো, এই বরাবর বিভক্ত করো, তো দেখো প্রতি অংশে সমান হবে না? এই বরাবর এই নিচের দিকে যে ধরো এটা দা, চাপ দাও, চাপ দিলে কি দুই অংশে সমান। আবার এখন এটাকে মাঝখান, আবার কি করো মাঝখান বরাবর বিভক্ত করো, করলে কি হবে? দুইটা অংশে, চারটা অংশে কি সমান অংশ ইয়ে যাবে, এবং এদের মাঝখানে কত ডিগ্রি করে কোন অবস্থান করবে? মাঝখানে হইলো কি 90 ডিগ্রি করে কোন সমকোণতার অবস্থান করবে। যেগুলো তোমার দ্বিঅরীয়। তো দরকার কি? দরকার হচ্ছে তোমার এক্সাম্পল। এটা হলো টেনোফোরা, আর একটা হলো কি স্লো প্লানে। দেখো দুই জায়গায় সি আছে, দুই জায়গায় কি আছে? সি আছে। তাহলে এখানে বলবা সি। তুমি যদি একটা সাপোজ একটা মহিলা যাইতেছেন, তুমি যদি হেরে পিছন থেকে ধরে টান দাও, তাহলে এখন তোমার বন্ধু বান্ধবরা কি আলোচনা করবে? সি, টেনেছিল। মানে তুমি এই কাজটা করতে পারলা, যে তুমি টেনেছিলা, মানে তুমি কোন একটা মহিলা টান দিছিলা আর কি। তাহলে সি, টেনে ছিল, সি টেনেছিল, এই তোমার নাম বলা হয় যে সি, ও অমুকে একটা মহিলা টেনেছিল। হ্যাঁ, তাহলে এটা দিয়া মনে রাখবা। তারপর আছে তোমার দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যটা আমরা সহজে বুঝি, এই লামে আছে যে দ্বি পার্শ্ব। এখন বলো তো তোমার শরীরে পার্শ্ব কোনটা? পার্শ্ব আমরা বলি যে ডান পাশ, বাম পাশ। তাহলে এই যে এটা, না এটা যদি তোমার শরীর হয়, তাহলে ডান পাশ, বাম পাশ হয়। তাহলে এই যে মধ্য অক্ষ বরাবর বিভক্ত করলে, যেসব প্রাণীগুলোকে আমরা মধ্য অক্ষ বরাবর বিভক্ত করলে দুইটা পাশ পাই, একটা হলো পাই ডান ডান পাশ, একটা হলো কি মানুষের একদম মাঝামাঝি নাকের উপর দিয়ে বরাবর বিভক্ত করো, তাহলে একটাকে বলবে ডান পাশ, একটা হলো বাম পাশ। এইরকম বিভাজনটাকে বলা হয় দ্বিপার্শ্বীয়। বিভাজিত হওয়ার ফলে যে সমান অংশ পাওয়া যায়, ধরো এটা একটা সমান অংশ, এটা একটা সমান অংশ, তখন এদেরকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসম। মানুষও একদম নাক বরাবর যদি বিভাজিত করে, তাহলে একটা ডান অংশ, একটা বাম অংশ পাওয়া যায়। এই ধরনের বিভাজনকে বলা হয় কি, যে এই প্রতিসাম্যটাকে বলা হয় কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। তো এখানে উদাহরণ মনে রাখতে হবে। মানুষ দেখবা, তুমি যদি চীনে যাও কখনো, চীন কোরিয়া টোরিয়া এগুলোতে যাও, দেখবে রাস্তাঘাটে, আমাদের এখানে যেমন রাস্তাঘাটে চটপটি এইসব নর্মাল কিছু খাবারের দোকান পাওয়া যায়। ওইসব দেশে কিন্তু এরকম রাস্তার পাশে পোকামাকড়ের অনেক দোকান, পোকামাকড় তাজা 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 পোকামাকড় গুলো ঝুলাই রাখে, নড়াচড়া করে। তুমি দেখাইবা যে এটা দেন, সাথে সাথে তোমাকে ফ্রাই করে দিবে। হ্যাঁ, তাহলে ব্যাং ট্যাং এগুলো সব ঝুলানো থাকে। হম, তোমার যা ইচ্ছা তুমি একটা ব্যাংক দেখাই দিবে, আর তোমার সাথে সাথে তোমাকে 5 মিনিটের মধ্যে তোমাকে ভেজে দিবে, তুমি খেয়ে ফেলবে। তো মানুষ কি খায়? মানুষ ব্যাং খায়। আর ব্যাঙে, আমরা তো জানি ব্যাঙে ওই যে বন জঙ্গলে ব্যাঙে কি খায়, এই যে প্রজাপতি, এই ছোটখাটো পোকামাকড় এগুলো কে খায়? ব্যাঙে খায় না? মানুষ ব্যাঙ খায়, ব্যাঙ কি প্রজাপতি খায়। এটা মনে রাখবা, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। আর অপ্রতিসাম্য মানে কি? এই যে দেখো এটার দিকে তাকাতো, এর তুমি কোন ভাবে ভাগ করবা? ভাগ করলে কি কখনো সম্ভব যে একই রকম অংশ পাওয়া? দেখো এর চেহারা খারাপ কি রকম, যে তুমি যেভাবে ভাগ করো একরকম জিনিস, একই রকম অংশ কিন্তু পাওয়া যাবে না। এগুলো বলে প্রতিসাম্য। দেখো গোলাপি কালার, এটা হলো তোমার ইয়াতে চলে আসছে, মেডিকেলে চলে আসছে। তাহলে এই জিনিসটা মনে রাখবা। এখানে এক্সাম্পল হলো কি শামুক, স্পঞ্জ। তো এই যে শামুকের দেখো, শামুক, শামুক, যেসব নারীদের নাম শাম্মী, এদেরকে কিন্তু আদর করে মানুষ সংক্ষেপে শামু শামু বলে ডাকে আর কি। তো তোমার পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি শামু নামে থেকে থাকে, হ্যাঁ, সে যদি স্পঞ্জের মতো মোটা হয়, তারা দিয়ে মনে রাখবা যে শামু স্পঞ্জের মতো। তোমার ধরো শামু কাকি, মামি, যাই হোক, বা শামু আপা। শামু আপা কি মোটা আর কি, মানে স্পঞ্জের মতো যদি কেউ এরকম থাকে তোমার, যে নাম দিবা শামু। হ্যাঁ, তাহলে শামু কিসের মতো? স্পঞ্জের মতো। হ্যাঁ, তাহলে এই জিনিসটা মনে রাখবা। এরপর দেখো খণ্ডায়ন। খণ্ডায়ন হলো সমখণ্ডায়ন, অসমখণ্ডায়ন। খণ্ডায়ন বলতে আমরা কি বুঝি? এই যে দেখবা কেঁচু, দেখো না এরকম কেউ আছো, কেঁচুতে দেখবা, ধরো কেঁচুর বডির মধ্যে একবার সমখণ্ডায়ন দেখবা, কেঁচুর বডি দুটো এরকম। আচ্ছা, আমি আর রাখলাম না, রাখলে খারাপ হয়ে যায় এটা দিয়ে, তাই এটা যদি সমান দেখা যায় না। কেঁচো কেঁচো যদি কেউ দেখো, দেখবা বডিতে খণ্ডগুলা সব সমান। বডিতে খণ্ডগুলা কি, তার বডির খণ্ডগুলা সব সমান। তাহলে এই যে যাদের খণ্ডগুলো একদম সমান, যাকে বলে সমখণ্ডায়ন, মানে কেঁচো। আর অসমখণ্ডায়ন মানে হলো কোনটা? পতঙ্গ গুলা। এই যে তুমি কোন একটা তেলা পোকা দেখো, বা কোন প্রজাপতি দেখো, দেখবা এদের যে খণ্ডাগুলো অসমান। দেখো এই যে মস্ত মাথা, এই মাথার খণ্ড দেখো কত বড়। এই যে বক্ষ, উদর, বক্ষরের খণ্ডগুলোও কিন্তু ভালোই বড়। এরপর এই বক্ষটা, এরপর দেখো এই যে উদর,
উদরের খন্ডগুলো এক রকম, মানে এক একটা খন্ড এক এক খন্ড, এটা কতটুকু খন্ড, এটা কতটুকু, এটা কতটুকু, মানে এক একটা খন্ড কি এক এক সাইজের, মানে সবগুলো খন্ড সমান না। এখানে দেখো এটা যেই সাইজের, আর হইলো এই যে বক্ষ হলো এতটুকু, এই বক্ষ কি একই সাইজের, এটা কি একই সাইজের, একই সাইজের না। তার মানে এই যে খণ্ডায়নের উপর ভিত্তি করে যাদের খণ্ডগুলো সমান এটাকে বলে সমখণ্ডায়ন, আর যাদের খণ্ড হলো অসমান তাদেরকে বলা হয় কি অসমখণ্ডায়ন। এরপর আরেকটা কথা আছে যে ট্যাগমাটা হলো কোনটা, এই যে এই যে দেখো এখানে দেখা যায় এই যে অনেকগুলো খন্ড দেখা যায় না, এই খন্ড দেখা যায়, এই খন্ডগুলা এই যে এটা একটা ট্যাগমাটা, এটা একটা ট্যাগমাটা, এই যে এখানে দেখা দেয়া আছে, এটা একটা ট্যাগমাটা, এটা একটা ট্যাগমাটা, তারপরে ট্যাগমাটা দেখো অনেকগুলো খণ্ডন আছে, এই খণ্ডন গুলোকে বলা অঞ্চলায়ন। কি বলা হয়, এই যে ভিতরে অনেকগুলো খন্ড আছে এই খন্ডগুলোকে একত্রে কি বলা হয়, অঞ্চলায়ন। ট্যাগমাটা মানে কি এই যে খণ্ডন, এই খণ্ডন, এই একটা খণ্ডন, এই একটা খণ্ডন, এই একটা খণ্ডন, তার মানে যেগুলো ট্যাগমাটা। আর প্রতিটা ট্যাগমাটার অংশে দেখবা অনেকগুলো খণ্ডন দেখা যায়, এই এটাকে বলা হয় কি অঞ্চলায়ন। এই জিনিসগুলো দেখবা, বা এই অধ্যায় এই জিনিসগুলো দ্বিতীয় অধ্যায় পড়বা প্রাণী বিজ্ঞানের, সেখানে দেখবা এই যে অ্যান্টেনা অ্যান্টেনা স্টাইল এগুলো দেখবা, ওই যে চিংড়ি মাছ, তেলাপোকা দেখবে এদের সামনের অংশ কিরকম এইরকম শিঙের মতো থাকে। হ্যাঁ, এগুলা তখন দেখানো যাবে। আচ্ছা, এখন দেখো এই যে তলের উপর ভিত্তি করে যে ভাগ করা যায়, তলের উপর ভিত্তি করে যে ভাগ করা যায়, এখন তুমি যে এক হলো মধ্যরেখা বরাবর ভাগ করলে তুমি কিভাবে ডান পাশ বাম পাশ, যেটা আগে বলে আসছে কথা, তোমার তোমার একদম যদি নাক বরাবর, মাথা থেকে নাক বরাবর ভাগ করে কি অংশ পাবা, একটা পাবা ডান পাশ, একটা পাবা বাম পাশ। তাহলে ওইটাকে বলছে মধ্যরেখীয় তল বরাবর বিভক্ত করলে আমি দুইটা পাই, তাহলে ডান পাশ, এটা কি বাম পাশ। আবার যদি সম্মুখ তল পশ্চাৎ তল, সম্মুখ তল অনুযায়ী তুমি যে তল বরাবর লম্বালম্বি ভাগ করলে তুমি অঙ্কীয় পাবা আর পৃষ্ঠীয় পাবা। তোমার অঙ্কীয় আর পৃষ্ঠীয় মানে কি, তোমার পেটের যে সাইডটা এটা হচ্ছে তোমার কি অঙ্কীয় সাইড, আর তোমাদের পিঠের যে সাইডটা ওটাকে বলে পৃষ্ঠীয় সাইড। তাহলে দেখো তো তুমি কোন ভাবে ভাগ করলে, কোন ভাবে ভাগ করলে তুমি অঙ্কীয় পাবা। এই যে এখানে একটা প্রাণী আছে, এটা যদি আমি এই বরাবর ভাগ করি, এই বরাবর ভাগ করি, তাহলে কি পাবো, এই যে পৃষ্ঠীয় সাইড, আর হলো কি তোমার এই যে পেট, এটা হলো অঙ্কীয়, এই অঙ্কীয় সাইড, আর এটা হলো কি পৃষ্ঠীয় সাইড। এটাকে যদি আমি এই বরাবর ভাগ করি, আর এটাকে যদি তুমি এই যে এই যে এই বরাবর, এই নাক বরাবর, এই বরাবর একদম ভাগ করো, এই বরাবর নিচের দিকে ভাগ করো, তাহলে কি ওই সাইড একটা এই সাইড একটা, মানে ডান পাশে একটা বাম পাশে। আরেকটা হলো তোমার সম্মুখ পশ্চাৎ, এটাকে যদি তুমি এই বরাবর ভাগ করো, তাহলে একটা এটা হলো সামনের অংশ, এটা হলো কি পিছনের অংশ, এই কথাটা বলছে। তার মানে তুমি এই বরাবর ভাগ করলে দুটো অংশ পাও, এটা এটুকু বলা হয় সামনের অংশ, এটুক, আর এটুকু বলা হয় পশ্চাৎ অংশ। আর তুমি যদি এই যে এই বরাবর, এই যে এই বরাবর ভাগ করো, তাহলে কি পাবা, এই যে পেটের অংশ, এটাকে বলা হয় কি তোমার অঙ্কীয় অংশ, আর এটুকু বলে পৃষ্ঠীয় অংশ। আর এটা যদি এই যেভাবে নাক বরাবর, এভাবে নাক বরাবর এভাবে ভাগ করো, ভাগ করো, তাহলে একটা হলো ডান পাশ, একটা হচ্ছে কি বাম পাশ। এই জিনিসগুলো একটু দেখবা। এরপর হচ্ছে তোমার সিলম। সিলম মানে কি গহ্বর। এই যে সিলম, এখন গহ্বর বলতে কি বোঝায়, এই যে দেখো যদি এইরকম হয় যে বাইরে একটা লেয়ার থাকে, আমরা বাইরে লেটারটাকে আমরা জানি অ্যাক্টোডার্ম, আর ভিতরে একটা লেয়ার থাকে ওটার নাম হচ্ছে অ্যান্ডোডার্ম। এখন যদি এই অ্যাক্টোডার্ম আর অ্যান্ডোডার্মের মাঝখানে কোনো গহ্বর থাকে, এবং এই গহ্বরটা যদি তোমার মেসোডার্মাল কোষ দিয়ে তৈরি, কি দিয়ে তৈরি, এই যে মেসোডার্মাল, মেসোডার্মাল কোষ দিয়ে তৈরি হয়, এবং এই গর্তের চারপাশে কি থাকে, পেরিটোনিয়াম আবরণ থাকে, কি থাকবে, পেরিটোনিয়াম আবরণ, একটা আবরণ থাকবে এরকম পেরিটোনিয়াম আবরণ। তাহলে ওটাকে আমরা সিলম বলবো। তাহলে কি থাকবে, এই যে অ্যাক্টোডার্ম আর অ্যান্ডোডার্মের মাঝখানে যে একটা গর্ত থাকবে, যে একটা গহ্বর থাকবে, ওই গহ্বরটা কি দিয়ে তৈরি হতে হবে, মেসোডার্মাল কোষ, শর্ত এক, মেসোডার্মাল কোষ। দুই নম্বর শর্ত হচ্ছে ওই গহ্বরের চারপাশে একটা আবরণ থাকবে, পর্দা থাকবে, কি পর্দার নাম হলো পেরিটোনিয়াম পর্দা। এই দুটা জিনিস থাকলে ওই গহ্বরটাকে আমরা সিলম বলবো। এখন দেখো এর উপর ভিত্তি করে তিনটা ভাগ করছে, গোলাপি অংশগুলো মেডিকেলে চলে আসছে, অ্যাসিলোমেট, সিরোসিলোমেট, ইউসিলোমেট। অ্যাসিলোমেট এ মানে কি নো, এ মানে কি, এ মানে নো, নো সিলোমেট মানে কোনো গহ্বর নাই। দেখো এটা দেখো এখানে, এটা আর এটা, এই যে অ্যাক্টোডার্ম আর অ্যানোডার্মের মাঝখানে যে অংশটা আছে, এটা কোনো গহ্বর না, কারণ এখানে কোনো এই মেসোডার্মাল কোষ নাই, যে তৈরি হয় না, পেরিটোনিয়াম পর্দা নাই। এখানে কি আছে, এই খালি জায়গাটা, এখানে কি আছে, এখানে খালি জায়গা না, এটা হলো এখানে প্যারেনকাইমা কোষ থাকে, এখানে কি থাকে, কিছু তরল থাকে, কিছু প্যারেনকাইমা কোষ থাকে, এটা কিন্তু কোনো গহ্বর না। এই জন্য এটাকে বলা হচ্ছে কি অ্যাসিলোমেট। তো এই জন্য এক্সাম্পলটা মনে রাখবো, যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, প্রথম তিনটাই, টেনের পরেটা মনে রাখবো। এরপরে সুডো, সুডো মানে কি ফলস, ছদ্মবেশ, মিথ্যা বা ছদ্মবেশ ধারণ করে। এখানে কি হয়, এখানে তোমার এই যে আমাদের
আমাদের যে টার্গেট আছে যে দুইটা জিনিস, একটা হচ্ছে তোমার মেসোডার্মাল কোষ। এখানে মেসোডার্মাল কোষটা থাকে, কিন্তু পেরিটোনিয়াম পর্দাটা থাকে না। কি থাকে না? মেসোডার্মাল, এই যে এখানে একটোডার্ম আর এন্ডোডার্মে, এখানে যে মেসোডার্মাল কোষ দিয়ে নির্মিত, কিন্তু এখানে পেরিটোনিয়াম পর্দা থাকে না। কিন্তু আমরা আগে বলছি যে তোমার যদি ইয়া হইতে হয়, কি বলে, সিলোম হইতে হয়, দুইটা কন্ডিশন ফিল আপ করতে হবে। মেসোডার্মাল কোষ নির্মিত হতে হবে, চারপাশের পর্দাটা, পেরিটোনিয়াম পর্দাটা থাকতে হবে। তাহলে এখানে শুধু একটা আছে, পেরিটোনিয়াম পর্দাটা নাই, মেসোডার্মাল কোষ নির্মিত এই অবস্থা। এই জন্য এটাকে বলা হয় কি, সিউডোসিলোম। এই জন্য তোমার প্রথম তিনটা পর্ব হইলো কি তোমার, গেল এই অ্যাসিলোমেট, পরে নেমাটোড, এটা হচ্ছে কি তোমার এই সিরোসিলেমেট, এরপরে বাকি হচ্ছে কি মলাস্কার থেকে বাকিগুলো হচ্ছে ইউসিলেমেট। ইউ মানে কি, সেখানে এই যে অ্যাক্টোডাম আর অ্যানোডামের মাঝখানে পেরিটোনিয়া, এই মেসোডার্মাল কোষ নির্মিত এটা গহ্বরটা, আর চারপাশে কি পেরিটোনিয়ামের পর্দা থাকে। এক্সাম্পল গুলো মাছ মনে রাখতে হবে। এখানে এই যে মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, এগুলোর পর্দাটা, এগুলোর বাইরে আরো দুটা পর্ব আছে, এগুলো মাছ মনে রাখতে হবে। এই যে যেমন সংবহনতন্ত্র, এই সংবহনতন্ত্রের উপর ভিত্তি করেও কি ভাগ করছে, সংবহনতন্ত্রের উপর ভিত্তি করে ভাগ করছে। আমরা জানি যে সংবহনতন্ত্র সবার থাকে না, উন্নত প্রাণীতে থাকে, আর উন্নত প্রাণী থেকে থাকে না, বিভিন্ন জিনিস আছে। এখন দেখো এই তারপরে কারো যেমন একাই নোডার মধ্যে পর্বতে পানি সংবহনতন্ত্র, তারপরে কারো সংবহনতন্ত্র বদ্ধ, কারো মুক্ত। যেমন আমাদের সংবহনতন্ত্র হচ্ছে কি বদ্ধ, মানে যাদের এই যে নালীর মধ্যে দিয়ে যদি রক্ত প্রবাহিত হয়, সেটা হচ্ছে বদ্ধ। কারণ আমাদের তো নালীর মধ্যে দিয়ে আছে, ধমনী, শিরা, এগুলোর মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয়। আর অনেকের আছে কি এগুলো থাকে না, তখন কি হলে গহ্বরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। তাহলে একটাকে বলা হয় বদ্ধ, একটা বলা হয় মুক্ত। আমাদের যেটা ধমনী, শিরার মাধ্যমে প্রবাহিত হয় সেটা হচ্ছে বদ্ধ বদ্ধ রক্ত সংবহনতন্ত্র, আর একটা হচ্ছে মুক্ত, তাদের এগুলো থাকে না। কঙ্কালেরটাও দেখবে এখানে ওইভাবে দেখানোর কিছু নাই। আমাদের তো জানি শরীরের মধ্যে কি অস্থি, তরুণ অস্থি, হাড়গুলোকে বলা হয় অস্থি, নরম অংশগুলো তরুণ অস্থি। নটকট, নটকটের নটকট হচ্ছে তোমার, এই নটকট সব প্রাণীতে কিন্তু থাকে না। নটকটের উপস্থিতির উপর ভিত্তি করে কিছুকে বলছে নন কর্ডেট, কিছুকে বলছে কর্ডেট। যেসব প্রাণীতে নটকট থাকে ওদেরকে বলে কর্ডেট, আর যেখানে নটকট থাকে না, এটা হলো পৃষ্ঠীয় বরাবর একটা দণ্ড। নটকটটা একটা কি দ্বন্দ্ব। আমরা এটা এই অধ্যায় শেষের দিকে আমরা ছবি সহ দেখাবো। এই যে এরকম দ্বন্দ্ব থাকে, এটা হলো নটকট। ঘুরে যার মাংস থাকে, হ্যাঁ, যাদের থাকে ওদের কর্ডেট বল। আবার কিছু প্রাণী দেখা যায় যে ছোটবেলা থাকে কিন্তু বড় হলে থাকে না। আবার কিছু প্রাণীতে ছোটবেলায় থাকে কিন্তু বড় হলে সেটা অন্য অঙ্গতে কনভার্ট হয়ে যায়। কারণ আমাদের যে মেরুদণ্ড যেটা, এই মেরুদণ্ডটা, আমাদের যে মেরুদণ্ড, এই মেরুদণ্ডটা কিন্তু আমাদের প্রাথমিক অবস্থায় এই নটকট থাকে। এই নটকটটা আমাদের প্রাথমিক অবস্থায় থাকে, কিন্তু আমরা যখন ম্যাচুর অবস্থায় আমাদের এই নটকটটা আসে পরবর্তীতে কি হয়, গ্রেজুয়ালি আমাদের নটকটটা তোমার মেরুদণ্ডে কনভার্ট হয়ে যায়। হ্যাঁ, তাহলে এর উপর ভিত্তি করে কয়েকটা ভাগ আছে, ইউরোসেফালো ভার্টিব্রেটা। মানে এই জিনিসটা একটা দেখবা, যেখানে ওভাবে বোঝানোর কিছু নাই, তাড়াতাড়ি লেকচারটা বড় হয়ে যাচ্ছে। পৌষ্টিক নালী, আমরা জানি পৌষ্টিক নালী আমাদের মুখ থেকে পায়ু পর্যন্ত পুরাই হচ্ছে কি পৌষ্টিক নালী। এই পৌষ্টিক নালীর উপর ভিত্তি করেও কি ভাগ করছে, একটাকে বলে প্যারাজোয়া, একটাকে বলছে এন্টারোজোয়া। যাদের পৌষ্টিক নালীর গহ্বর আছে ওদেরকে বলা হয় এন্টেরোজোয়া, আর যাদের পৌষ্টিক নালী বা পৌষ্টিক গহ্বরটা কি নেই এদেরকে বলা হয় কি প্যারাজোয়া। আমাদের এই ক্লাসটা মোটামুটি অনেক বড় হয়ে গেল, তাহলে আর কি বলে লাস্টের দিকে একটু তাড়াতাড়ি টানলাম। আজকে তাহলে এতটুকুই থাকো, আর বেশি এখন না। ঠিক আছে।